অ্যাস্ট্রো দিশা। আমরা মানুষরা প্রায় ভুলে যাই যে আজকে যা আছি কালকে তা নাও থাকতে পারি। আজকে যে ভালোটা আছে কালকে সেটা খারাপ হতে পারে, বা আজকে যে খারাপ আছে কালকে সেটা ভালো হতে পারে। যার জন্য সকলকেই বলা হয় যে কর্মে ফোকাস করো, কারণ কর্মটাই সবচেয়ে বড় ধর্ম। কর্ম কেন করতে বলা হচ্ছে? কারণ কি, ওই যদি বলি বিজ্ঞানের ভাষায় বা আমাদের পুরাণের ভাষায়, যে প্রত্যেকটি কর্মের ফল থাকে। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। বিজ্ঞানে সেটাই বলে যে এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। দুটো কথার মধ্যে খুব বেশি ফারাক নেই, মানেটা কিন্তু একই, অর্থাৎ ক্রিয়ার প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। সুতরাং আমাদের কর্ম করতে হয়, কিন্তু আমরা মনুষ্যকুল সবসময় ভাবি যে কর্ম আমি আমার মতো করে করব, আমি আমার পৃথিবীকে পরিচালিত করব, আমি সমাজকে পরিচালিত করব, আই অ্যাম দ্য কিং। এই জায়গা থেকে শুরু হয় অহংবোধ, অর্থাৎ অহংকারের। আর অহংকার পতনের মূল কারণ আমি বলছি না, ছোটবেলা থেকে শুনে এসেছি, তার আগেও ছিল। অহংকার যখনই মানুষের বাড়ে তখন তার পতন অবশ্যম্ভাবী। আর এই সমস্ত কিছু একসাথে যদি আমরা চিন্তা করি বা ভাবি, তাহলে পরিবর্তন কিন্তু সংসারে হতেই থাকে। আজ যা আছে কাল তা থাকবে না, আবার যেটা আসবে সেটাও সমাজের স্রোতে পরিবর্তিত হবে। এটা প্রকৃতির নিয়ম, এটা সমাজের নিয়ম, আর এই নিয়ম নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু এতক্ষণ আমি যা বললাম, আপনারা ভাবছেন যে এটা দর্শনের ক্লাস হচ্ছে না অ্যাস্ট্রোলজির ক্লাস হচ্ছে। ভাবাটাই স্বাভাবিক, কারণ কি, আমার এই চ্যানেল অ্যাস্ট্রোলজির চ্যানেল। এখানে আমরা অ্যাস্ট্রোলজি নিয়েই আলোচনা করি। যে কথাগুলো বললাম এগুলো কোনোটাই ডাইরেক্টলি অ্যাস্ট্রোলজিকে টাচ করছে না, কিন্তু আমরা বলি বা আমি বলি যে পৃথিবীর এমন কোনো ঘটনা ঘটে না যেটা অ্যাস্ট্রোলজির বাইরে, অর্থাৎ প্রত্যেকটা একটা পাতা পর্যন্ত নড়ে, সেটাও অ্যাস্ট্রোলজিতে কাউন্ট করা যায়, যদি অ্যাস্ট্রোলজিকে সেই লেভেল পর্যন্ত উন্নীতকরণ করা যায়। তো যার জন্য পৃথিবীর প্রত্যেকটি পরিবর্তন অ্যাস্ট্রোলজির নিয়ম মেনেই চলে। আমি প্রথমেই বলেছিলাম, আজ থেকে কয়েক সপ্তাহ আগে, তখনও ইলেকশন হয়নি, বলেছিলাম যে এবারে পরিবর্তনের মুখে কিন্তু সরকার দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সরকারের পরিবর্তন হওয়া কিন্তু একটা সময়ের অপেক্ষা মাত্র। তার কারণ ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্ল্যানেটারি কন্ডিশন, সেই কন্ডিশনের যে ধারা অনুসারে একটা পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী, অর্থাৎ হওয়ার ছিল। সেই পরিবর্তন কিন্তু হলো, যেটা আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড বলতে কি, যারা পরিবর্তিত হলো তারা ভাবতে পারেনি পরিবর্তন এভাবে হবে। আবার যারা আজকে পরিবর্তনের জায়গায় নতুন ঢুকলো তারাও ভাবতে পারেনি যে এভাবে ঢুকবে। কিন্তু হয়, কেন হয় সেইটাই আজকে আমরা আলোচনা করব আজকের এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো লাগবে কিন্তু। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আজকে আমরা পরিবর্তন নিয়ে ডিসকাস করব। পরিবর্তন, সরকার পরিবর্তন হলো, সমাজে কিছু পরিবর্তন আসবে, এটা আমাদের বিষয় নয়। আমরা ডিসকাস করতে চাইছি যে আপনার জীবন, আমার জীবন, কখন কি ধরনের পরিবর্তন আমরা চাই বা সেটা পাই কিনা। যেমন কয়েকটি প্রশ্ন আমি বলি প্রথমে। কেউ কর্মের পরিবর্তন চাইছেন, কেউ শিক্ষাক্ষেত্রে কোর্সের পরিবর্তন চাইছেন, কেউ রোগের যে কন্ডিশনে আছেন তার পরিবর্তন চাইছেন, অর্থাৎ সুস্থতা কামনা করছেন। আবার কেউ এক জায়গায় থাকতে থাকতে বোর হচ্ছেন, সেই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে স্থান পরিবর্তন করতে চাইছেন। বিভিন্ন রকম পরিবর্তনের কথা কিন্তু আমরা ভাবি। এই সমস্তটাই কিন্তু একটা থিওরিতে আছে, আর সেই থিওরি অনুসারে আপনার চার্ট, আমার চার্ট বা ট্রানজিট সবগুলোকে যদি মিলিয়ে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন আমাদের জীবনে সঠিক পরিবর্তনটা আসবে যেটা আমি চাই। আমরা সবসময় পরিবর্তন চাইবো আমাদের সাপেক্ষে বা সপক্ষে, অর্থাৎ আমি ভালো থাকবো সেই নিরিখে যেন আমি পরিবর্তনটা চাই, এটাই স্বাভাবিক নিয়ম। যখন তার উল্টোটা হয় তখন আমার বিপক্ষে যায় পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন হল। যেমন ধরুন সাপোজ ধরা গেল এখন যে শাসক দল ছিল আগে, তাদের বিপক্ষে গেল এই পরিবর্তন, আবার যারা এলো তাদের সপক্ষে এলো। পরিবর্তন কিন্তু হলো। পরিবর্তন সবসময় যে ভালোর জন্য হয় তা নয়। আগে দেখতে হবে যে আমার সাপেক্ষে বা আমার সপক্ষে না আমার বিপক্ষে। তো সুতরাং এইগুলো নিয়ে আজকে আমরা কিন্তু একটা আলোচনা করব, বা আমি আপনাদের বলতে চাইবো, আভাস দেব যে আপনার যে রিকোয়ারমেন্ট পরিবর্তনের, স্থিতির পরিবর্তন হোক বা যে কোনো পরিবর্তনের জন্য আপনার যে স্থিতি, সেখানে আপনি কি কি দেখে নিশ্চিত হবেন যে আপনার পরিবর্তন হতে চলেছে,
এবং সেটা সপক্ষে না বিপক্ষে, সেইটাই আজকের মূল বিচার্য বিষয়। শুরু করা যাক। আমরা জানি 12খানা ভাব আছে বা 12খানা ঘর আছে। এই 12খানা ঘরের মধ্যে আমাদের দৈনন্দিন যা যা রিকোয়ারমেন্ট আছে বা যা যা ঘটনা ঘটে সমস্ত কিছু ওই 12খানার মধ্যেই বন্টিত হয়ে রয়েছে। সেখান থেকে আমাকে আমার ফলটা বেছে নিতে হবে। আমার ফলটা বাছার আগে আমাকে দেখতে হবে আমার দশা কি চলছে, আমার অন্তর্দশা কি চলছে, বা আমার প্রত্যন্ত দশা কি চলছে, এবং সেই সঙ্গে ট্রানজিটটাও একটু খেয়াল করতে হবে। আর তার আগে বলে রাখি যে লগ্নের সাপেক্ষে কিন্তু সবসময় ফল পাবেন বা ফল দেখবেন। রাশিফল দেখে কোনো লাভ নেই, দেখবেন লগ্নফল। এখন পরিবর্তন যখনই আমি চাই তখনই যে ঘরটার ফল আমি পাচ্ছি এখন তাকে যেটা নেগেট করবে, অর্থাৎ তার ঠিক আগের ঘরটা যদি চলে তাহলে আমার এই স্থিতির পরিবর্তন আসবে। যেমন ধরুন দশম ঘর হলো প্রফেশনের ঘর। আমরা কেউ চাকরি করছি, কেউ বিজনেস করছি, যে যাই করিক না কেন সেটা দশমের সাথে একটা কানেকশন থাকবেই। দশমের সাথে কানেকশন না হলে কিন্তু স্থায়ী কর্ম দেখায় না। এবারে স্থায়ী কর্ম যখন করছি আমি চাইছি আমার কর্মের পরিবর্তন হোক, ভালো কি খারাপ পরে আসছি, আমার কর্মের পরিবর্তন হোক, অর্থাৎ আমি চাইছি যে এর চেয়ে ভালো কিছু হোক। এবারে দেখা গেল আপনার কর্মের পরিবর্তন একদিন হলো, কখন আসবে না যখন নবম ঘর দশম ঘরকে নেগেট করবে, অর্থাৎ নবম ঘরের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি স্ট্রং হয়ে যায় তাহলে আপনার কর্ম পরিবর্তন হবে। কিন্তু সেই সঙ্গে দেখতে হবে সেটা দ্বাদশ ভাবের সাথে যুক্ত হচ্ছে নাকি একাদশ ভাবের সাথে যুক্ত হচ্ছে। যদি একাদশ ভাবের সাথে যুক্ত হয় তাহলে আপনার ফেভারে থাকবে, অর্থাৎ আপনার আশা পূরণ ঘটবে এই পরিবর্তনের মধ্যে, বা এই পরিবর্তন আপনার সপক্ষে থাকবে। আর যদি দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয় তাহলে এটা আপনার বিপক্ষে যাবে। এই থিওরিটা আপনি প্রত্যেকটা কাস্পের সাথে বা প্রত্যেকটা ভাবের সাথে লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যেমন ধরা যাক রোগের যে স্থিতি, আমি রুগ্ন, এখন আমার একটা অসুখ আছে বা আমি ভুগছি বেশ কিছুদিন, আমি এইখান থেকে একটা পরিবর্তন চাইছি, অর্থাৎ এটা চেঞ্জ, সুস্থ হতে চাইছি। তাহলে কি হবে, ষষ্ঠকে নেগেট করছে বা ষষ্ঠের আগের ঘর কোনটা, পঞ্চম ঘর। এবং যদি আমি সুস্থ হতে চাইছি একাদশ দরকার। আবার যদি 5 এলো দ্বাদশ এলো তাহলেও আমি সুস্থতা লাভ করব, কিন্তু আমাকে অধিক ব্যয়ের মধ্য দিয়ে সুস্থতা পেতে হবে। কারণ কি, দ্বাদশ থাকা মানে অত্যধিক অপচয়কে ইন্ডিকেশন দেয় রোগের ক্ষেত্রে। সুতরাং 5কে অতি অবশ্যই আসতে হবে, অর্থাৎ যে ঘরটা ফল দিচ্ছে যখন তাকে নেগেট করবে তখন সেটা কিন্তু আপনার স্থিতির পরিবর্তন ঘটাবে। আবার ধরা যাক আমি আমার বাড়ির পরিবর্তন চাইছি, আমি যে ঘরে আছি এই ঘর থেকে আমি পরিবর্তিত কোনো প্লেস বা জায়গায় আমি যেতে চাইছি। সহজ ব্যাপার, 3 আসতে হবে, কারণ কি 4কে নেগেট করে 3, বা তার আগের ঘরটা হলো 3, এবং সেই সঙ্গে আমি যদি দূরে যেতে চাই নবম থাকবে, আমি যদি অন্যের বাড়িতে গিয়ে থাকতে চাই 10 থাকবে, আমি যদি আরও বিদেশ যেতে চাই সেক্ষেত্রে 12 থাকবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফল দেবে, কিন্তু আখেরে যেটা আলোচ্য বিষয় সেটা হলো পরিবর্তন কিন্তু হলো। অর্থাৎ যখন আমি ঘরে আছি অথচ তৃতীয় ভাব, থার্ড হাউস খুব ভালোভাবে কানেক্ট করছে বা ভালোভাবে ভাইব্রেট করছে, যেটা ফোর্থ হাউসকে প্রবলভাবে নেগেট করছে, তখন কিন্তু আমার ঘর থেকে এই স্থিতির কিন্তু পরিবর্তন হবে। আবার অনেক ক্ষেত্রে দেখুন প্রেম হয়ে গেছে কিন্তু এখন আমার ভালো লাগছে না, হতেই পারে। কিন্তু অপোনেন্ট নাছোড় বান্দা, সে আমাকে ছাড়া বাঁচবে না। সেই স্থিতিতে আপনি চাইতেই পারেন যে এখান থেকে মুক্তি কবে হবে, আমি পাবো কিনা মুক্তি। একই ব্যাপার, 4 আসতে হবে, অর্থাৎ পঞ্চম থেকে যদি প্রেম হয় চতুর্থ ভাব থেকে কি আসবে, তাকে নেগেট করবে। অর্থাৎ চতুর্থ ভাব যখন আসবে তার সাথে যদি একাদশ ভাব যুক্ত হয় তাহলে আপনি এখান থেকে ভালোভাবে বেরিয়ে এলেন। চতুর্থ ভাবের সাথে দ্বাদশ ভাব এলে অর্থাৎ কিছু লোকসান ঘটতে পারে, বা আপনাকে লুকিয়ে পালিয়ে আসতে হতে পারে, বা লুকিয়ে এই জায়গা থেকে অ্যাবসকন্ড হতে পারে, বা বিভিন্ন রকমভাবে আপনি এটাকে কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। বাট চতুর্থ যখন ভাইব্রেট হবে আপনি এই স্থিতির পরিবর্তন অতি অবশ্যই পাবেন, প্রেম কেটে যাবে। সিমিলারলি আমাদের সমাজে ডিভোর্স বলে একটা কথা তো চলছেই, অর্থাৎ স্বামী স্ত্রীর যখনই মনোমালিন্য হবে তখনই সেটা কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্সের পর্যায়েও যায়, মামলা মোকদ্দমা চলতে থাকে। এবং আমাদের দেশের যা মামলা মোকদ্দমার স্থিতি তাতে মোটামুটি এক একজন 30 বছর 40 বছর, আমি একবার শুনেছিলাম যে ডিভোর্সের মামলা হাইস্ট চলেছিল 42 বছর।
এটা সম্ভবত ইন্ডিয়ান পিনাল কোডে সবচেয়ে বিবাহের এর ক্ষেত্রে সবচেয়ে লংগেস্ট বোধ হয়, আমার ধারণা মতো, আমি শুনেছিলাম। তো 42 বছর যদি একটা মানুষ ডিভোর্সের জন্য মাসে 2 মাসে যখনই ডেট পড়ে যাচ্ছে, আলটিমেটলি ডিভোর্স হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আইনকে কে কতটা বিশ্বাস করবে বা অবিশ্বাস করবে। কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। আমরা এখানে বলবো না যে আইন খারাপ, আইন তা না, ডেস্টিনি ইজ ফিক্স, অর্থাৎ তার ডিভোর্স পাওয়ার জন্য 6 এবং 12-এর খুব দরকার। কারণ কি 1-7-এর উপর দাঁড়িয়ে রয়েছে বিয়ের বন্ধন, বা 2-7 বিয়ের বন্ধন। এই 2-7-কে নেগেট করবে, 7-কে নেগেট করবে 6, এবং দ্বাদশ মানে অপোনেন্ট আপনাকে ছাড়বে। বোথ সাইডে 6-12 কানেকশন না হওয়া পর্যন্ত এই স্থিতির পরিবর্তন হবে না। যে ভদ্রলোক এতদিন ধরে লড়ে গেছেন, তার এই কানেকশন আসেন, লড়তে থেকেছেন, যখন এসেছে তখন এটা হয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আপনার সমস্ত পরিবর্তন দাঁড়িয়ে রয়েছে আলটিমেটলি যে ঘরের ফল আপনি পাচ্ছেন তাকে নেগেট করবে। আর সার্বিকভাবে আমরা একটা কথা বলে থাকি যে জীবন ওলট পালট হয়ে গেল। এই ওলট পালট শব্দটা তখনই আসে যখন 3-9-এর কম্বিনেশন হয়, যখন তৃতীয় ভাব এবং 9th ভাব দুটো ভাইব্রেট করে একসাথে, তখন এইটা ওলট পালট, অর্থাৎ স্থান পরিবর্তন, মতের পরিবর্তন, জায়গা পরিবর্তন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি। তো মোটামুটি পরিবর্তন কিন্তু এভাবেই হয়ে থাকে। রাজ্য সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে, পৃথিবীর যে কোনো সিচুয়েশন চেঞ্জ হওয়ার পেছনে অ্যাস্ট্রোলজি আছে। আর এই অ্যাস্ট্রোলজি নীরবে কাজ করে যেতে থাকে, আমরা তাকে খুঁজে বেড়াই কখন নিজের মতো করে ধরতে পারবো। এই ছিল আজকের টপিকস। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে কমেন্ট অতি অবশ্যই করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরের এপিসোডে। আনন্দ করুন, ভালো থাকুন, নমস্কার।